এশিয়া কাপের যখন সূচি দিয়ে দিয়েছে সেই সূচি দেওয়ার পর থেকেই সব সময় যেটা হয় সেটাই হচ্ছে এবং বাংলাদেশ দল নিয়ে অনেক অনেক কথা হচ্ছে যে কারা থাকবেন দলে কারা থাকবেন না দলে। তবে সমসাময়িক সময়ে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সেটা হচ্ছে আমাদের ব্যাটারদেরকে নিয়ে, স্পেশালি যদি বলি আমি আরও স্পেসিফিক্যালি সেটা হচ্ছে আমাদের ওপেনিং স্লট নিয়ে। তামিম এবং ইমন এই দুজনের পারফরম্যান্স যথেষ্ট পরিমাণে আশাব্যঞ্জক এবং তাদেরকে নিয়ে যতটা বেশি কথা হচ্ছে তার চাইতেও বেশি আমার মনে হচ্ছে কথা হচ্ছে দীর্ঘদিন পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করা নাইম শেখকে নিয়ে। ইয়েস, হট টপিক নাইম শেখ, যে থাকবেন কিনা তিনি এশিয়া কাপের দলে বা তাকে স্থলাভিষিক্ত করে আরেকজন ব্যাকআপ ওপেনার নিতে হবে কিনা, এটা নিয়ে কিন্তু ক্রিকেট পাড়ায় এখন মোটামুটি একটা তর্ক বিতর্ক চলছে। চলুন তর্কে বিতর্কে ঝাঁপ দেই এবং হোয়াট দ্য পিচের সাথে একটু করে আলোচনা করে নেই যে বাংলাদেশ দলে এই মুহূর্তে নাইম শেখের ব্যাকআপ ওপেনার আছে কিনা এবং থাকলেও সেটা কি পুরনো কেউ নাকি নতুন কেউ। নাইম শেখকে নিয়ে বা ওপেনিং নিয়ে কথা বলার আগে দেশের পার্সপেক্টিভে আমি একটু দেশের গণ্ডি ছাড়িয়ে একটু বাইরের দলগুলোকে নিয়ে অর্থাৎ বিদেশি দলগুলোকে নিয়ে কথা বলতে চাই। প্রতিপক্ষ দলগুলোর ওপেনিং পেয়ারের দিকে তাকালে আমি একটু অবাকই হয়েছি এবং অবাক হয়ে চলেছি, বিকজ একটা খুব ইন্টারেস্টিং ডেটা আমার সামনে এসেছে। তার আগে, সেখানে যাওয়ার আগে আমি বলতে চাই সদ্য সমাপ্ত যে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া টি-20 সিরিজটা হলো, সেই টি-20 সিরিজে অস্ট্রেলিয়ান একাদশটার দিকে তাকালে একটু করে অবাক হতে হয়। অনেকেই দেখবেন যে প্রথম ম্যাচটা মিচেল মার্শ এবং জেক ফ্রেজার ম্যাগার তারা দুজন নেমেছিলেন এবং জেক ফ্রেজার ম্যাগারকে সুযোগ দিয়ে কিছুটা অস্ট্রেলিয়ান নির্বাচকরা খানিকটা হতাশ হয়েছেন এবং সেই হতাশা থেকেই কিনা প্রথম ম্যাচের পরে ফ্রেজার ম্যাগারকে আর খেলানোই হলো না। বাকি চারটা টি-20তে নতুন কোনো কিন্তু ওপেনিং পজিশনে সবসময় খেলে আসছেন এমন কাউকে নিয়ে আসা হলো না, বিকজ ট্রাভিস হেড তিনি ইনজুর্ড ছিলেন। সো এখন অস্ট্রেলিয়া কি করবে, সেখানে অপশন অনেক ছিল, বাট তারা যেই কাজটা করলো একটা গ্যাম্বলিং খেললো, সেটা হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলকে সেই ফিনিশারের রোল থেকে উঠিয়ে নিয়ে এসে ওপেন করানো হলো মিচেল মার্শের জায়গায় এবং সেই ফাটকাটা দারুণভাবে কেটেও গেল। বেশ কয়েকটা ম্যাচ জয়ী ইনিংস তিনি খেলেছেন। প্রথম ম্যাচটাতে খুব একটা ভালো করতে পারেননি, শেষ ম্যাচেও 0 রানে আউট হয়েছেন, বাট মাঝখানের দুটো ম্যাচ গ্লেন ম্যাক্সওয়েল বেশ ঝড়গতিতে ব্যাটিং করে রান তুলে দিয়েছেন। কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন গ্লেন ম্যাক্সওয়েল যে আমি নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছি, আমার অধিনায়কের প্রতিদান দিয়েছি আস্থার, কিন্তু আমার কাজ যেটা ফিনিশিং, আমি আশা করছি ট্রাভিস হেড যখন ইনজুরি থেকে ফিরে আসবে তখন তিনি আবার ওপেন করবেন এবং গ্লেন ম্যাক্সওয়েল তিনি তার আগের জায়গাতে ফিরে যাবে, এটা তিনি বলেছেন ইন্টারভিউতে একটা। সো এখান থেকে যদি আমি দেখি যে টি-20তে আদৌ আপনি ওপেনিং পজিশনটা নিয়ে খুব বেশি থিতু হতে পারছেন কি, আমি যদি সময়ের হিসাবটা করি তাহলে সেই 2005 সাল থেকে টি-20 একদম ইন্টারন্যাশনালি খেলা হচ্ছে। যদিও প্রথমটা একদমই পিকনিক বা একটা জোক অফ ক্রিকেট ছিল অনেকটা বলা যায়, অনেক বড় বড় ধারাভাষ্যকাররাও বলেছেন, মাইকেল হোল্ডিংও বলেছেন রাগ করেই খানিকটা। বাট আমি যদি 2005 থেকে শুরু করে 25 এই 20টা বছর টি-20-র হিসাব করি এবং মোটামুটি বিশ্বের বড় বড় দলগুলোই কিন্তু বেশ কতগুলো ইন্টারন্যাশনাল টি-20 খেলে ফেলেছে এবং অলরেডি অনেকগুলো বিশ্বকাপও কিন্তু হয়ে গেছে এর মধ্যে, টি-20 বিশ্বকাপ। সো সব কিছু মিলিয়ে এই ওপেনিং পজিশনটা যদি আমি দেখি, এখানে বড় বড় দলগুলোও কিন্তু বেশ খানিকটা স্ট্রাগল করেছে একটা থিতু ওপেনিং পার্টনারশিপ তৈরি করতে। আপনি যদি এখন স্ক্রিনে একটু লক্ষ্য করে দেখেন, আমি বিশ্বের বড় বড় দলগুলোকে দিয়েই শুরু করতে চাচ্ছি এবং সেই সব দলগুলোকে যদি আমি বলি যে প্রথম দিকেই আসে টিম অস্ট্রেলিয়ার কথা। অস্ট্রেলিয়ান দল সেই 2005 থেকে শুরু করে এই 2025 এই সময়ে 35 জন ওপেনার তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছেন। মাইকেল ক্লার্ক, যিনি কিনা মিডল অর্ডারে ব্যাটিং করতেন, তিনিও ওপেন করেছেন এবং হালের জেক ফ্রেজার ম্যাকগার্কের কথা তো বললামই এবং হালের গ্লেন ম্যাক্সওয়েলের উদাহরণটা এজন্যই আমি দিলাম যে তাকে ফিনিশিং রোল থেকে নিয়ে এসে ওপেনিং পজিশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আপনি এরপর যদি ইন্ডিয়ার দিকে তাকান, ভারতও কিন্তু 2006 সালের প্রথম টি-20 খেলে এবং এই 2025 পর্যন্ত তারা 27 জন ওপেনার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছে। ওয়েস্ট ইন্ডিজ এই সদ্য সমাপ্ত সিরিজেই কিন্তু একটা ডিফারেন্ট জুটি ব্যবহার করেছে সেক্ষেত্রে ওপেনিং পজিশনে। সো সেখানেও তারা কিন্তু সেই 2006 থেকে শুরু করে এই 2024-25 পর্যন্ত ইনফ্যাক্ট তারা কিন্তু 27 জন ওপেনার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেছেন। সাউথ আফ্রিকার ক্ষেত্রেও প্রায় একই কথা, 2005 সালে তারা প্রথম টি-20 খেলে, 2025 পর্যন্ত তারা 28 জন
ওপেনার নামান T20-তে, আপনি মনে করছেন যে সব তো 30-এর কমই আছে, অস্ট্রেলিয়ার 35 জন আর কি দোষ করলো না? আপনি যদি এর পরের দলগুলোর দিকে তাকান, সেখানে মানে এশিয়ান কন্ডিশনের দলগুলো শ্রীলঙ্কা, পাকিস্তান। শ্রীলঙ্কা 2006 থেকে 2025 সাল পর্যন্ত 22 জন ওপেনারকে ব্যবহার করেছেন। আপনার কাছে যদি সংখ্যাটা 22 শুনে মনে হয় যে কমই তো আছে ভাই, পাকিস্তানের দিকে তাকান। পাকিস্তান এই 2006 থেকে 2025 পর্যন্ত 37 জন ওপেনার ঘুরিয়ে ফিরে ব্যবহার করেছে। আপনি যদি নিউজিল্যান্ডের দিকে তাকান, সেই সংখ্যাটা 33 জন। 2005 থেকে 2025 সাল পর্যন্ত 33 জন নিউজিল্যান্ডের হয়ে ওপেন করেছে। সেখানে বাংলাদেশ এখন পর্যন্ত তানজিদ হাসান তামিমকে দিয়ে 29 জন ওপেনার ঘুরিয়ে ফিরে কিন্তু ব্যবহার করেছে, অর্থাৎ 1 এবং 2-তে তারা নেমেছেন। নাজমুস সাদাত নামে একজন, যিনি কিনা বাংলাদেশের হয়ে ওপেনিং করেন সেই 2006 সালে জিম্বাবুয়ের এগেনস্টে, তিনিও এই তালিকায় আছেন। সো এ থেকে বুঝতে পারছেন আপনি যে বড় বড় দলগুলোর কথা যে আমরা প্রায়ই বলি যে ওপেনিং নিয়ে হয়তো একদম থিতু, ওই দল দেখেন, ওই দল দেখেন, তাদের কোনো সমস্যাই নেই। ভাই, T20 এমন একটা ফরম্যাট, যেই ফরম্যাটে আপনি কোনো পজিশন নিয়েই বেসিক্যালি খুব একটা থিতু হতে পারবেন না। আপনাকে নিয়মিত সেখানে রোটেট করতে হবে, একটু কনভেনশনাল চিন্তাভাবনার বাইরে গিয়ে চিন্তাভাবনা করতে হবে সেই জায়গাটাতে। আপনি যদি ওসমান খোয়াজার কথাই ধরে নেন, অস্ট্রেলিয়ার ওসমান খোয়াজা 2016 বিশ্বকাপের আগে T20 খেলেছিলেন 2টা বা 3টা হাতে গোনা। 16 বিশ্বকাপের পুরোটাই কিন্তু সেই ওসমান খাজাকে দিয়েই অস্ট্রেলিয়ার দল চালিয়ে গেছে, এবং ওসমান খাজাও খুব একটা বেশি ভালো করতে পারেনি। অস্ট্রেলিয়া তাও সেমিফাইনাল পর্যন্ত গেছে। সো এই যে ওপেনারদেরকে নিয়ে দলগুলো হাহাপিত্তাস করছে, একটা রেগুলার ওপেনিং পার্টনারশিপ দাঁড় করাতে পারছে না, তাই বলে কি দলগুলো সফল হচ্ছে না? আপনি অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার কথা বলেন, সেখানে দুজনেই তারা কিন্তু বিশ্বকাপ জিতেছে, দুটো দলই। সেখানে পাকিস্তানের কথা বলেন, তারাও বিশ্বকাপ জিতেছে। শ্রীলঙ্কা, তারাও বিশ্বকাপ জিতেছে। ইংল্যান্ড, তারাও বিশ্বকাপ জিতেছে। সো সব কিছু মিলিয়ে আপনি কিন্তু বলতে পারেন না যে ওপেনিং পজিশনটাই আমার একমাত্র মাথা ব্যথার জায়গা, এবং এখানে আমার একদমই কনভেনশনাল টাইপের দুজন ওপেনার লাগবেই এখানে। সো এই চিন্তাভাবনা থেকেই কিন্তু আপনি বাংলাদেশ দলে যখন এই সমসাময়িক সময়ে দেখবেন যে তানজিদ তামিম এবং ইমন ওপেনিং করছেন, এবং নাইম শেখকে আপনি ঘরোয়া টুর্নামেন্টের বিচারে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখছেন, কয়েকটা ম্যাচ তাকে দিয়েছেন গেম টাইম, ইটস ফাইন। এখন আপনি যদি মনে করেন যে না, নাইম শেখকে যথেষ্ট পরিমাণে সুযোগ দেওয়া হয়েছে, তাকে বাদ দিয়ে নতুন কাউকে এই ওপেনিং পজিশনে নিয়ে আসি, তাহলে কেমন হয় সেক্ষেত্রে? এক্ষেত্রে অনেকে আবার হায় হায় রব তুলতে পারেন যে আপনি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা একদম কচিকাঁচা, মানে আসছি আমি কেন কচিকাঁচা বলছি, এরকম ওপেনারদেরকে দিয়ে টুর্নামেন্ট, মানে এশিয়া কাপের মতো টুর্নামেন্টে নামিয়ে দেবেন। আমাদের কিন্তু এশিয়া কাপ টুর্নামেন্টে অনেক এরকম প্লেয়ার আছে যারা কিনা ইন্টারন্যাশনাল ডেবু পর্যন্ত করেছে। আমি যদি হাবিবুল বাশার সুমনের কথা বলি, খালেদ মাসুদ পাইলটের কথা বলি, 90s এশিয়া কাপে তারা কিন্তু ইন্টারন্যাশনাল ডেবুটাই করেছিল সেই এশিয়া কাপ দিয়েই। কিংবা হালের নাজমুল শান্তর কথা বলি, এবাদত তার কথা যদি বলি, তারাও কিন্তু সেই এশিয়া কাপ দিয়েই তাদের ইন্টারন্যাশনাল ডেবুটা করেছিল। সেক্ষেত্রে মানে আমি একটা মানে পার্টিকুলার একটা ফরম্যাটের কথা বলছি, ওডিআই শান্তর জন্য এবং এবাদতের জন্য T20। সো আমি যদি আরেকটু পেছনে ফিরে যাই, 2010 ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে, সেখানে কিন্তু আমরা ইমরুল কায়েসকে T20 খেলতে নামিয়ে দিয়েছি ডেবুট্যান্ট হিসেবে সেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে। সো আপনি কিন্তু বলতে পারেন না যে আমরা এরকম প্র্যাকটিস আগে করিনি, হয়তো আমরা সফল হইনি, তারপরে আমরাও কিন্তু সেই রোটেশনে গিয়েছি। সো এই আলোচনা থেকে আমি যদি একটু ঘরোয়া ক্রিকেটের গণ্ডিতে ফিরে যাই, আমার কাছে এই মুহূর্তে নাইম শেখকে যদি সরিয়ে আমার অন্য কাউকেই আনতে হয়, আমি নতুন কারো দিকেই যাব, এবং মানে ব্যাক টু সৌম্য সরকার কিংবা বিজয়, আমার কাছে মনে হচ্ছে আমরা আবার একটা ব্যাক গিয়ারে চলে যাব। সো সেই ব্যাক গিয়ারে না গিয়ে আমরা যদি সামনের ক্লাচটা চেপে বসি, সেখানে আমি ডেফিনেটলি দেখব যে ঘরোয়াতে কারা কারা এই মুহূর্তে দুর্দান্ত পারফর্ম করছে। আমার মাথায় 3টা নাম অবধারিতভাবেই আসে, এবং সেই 3টা নাম হচ্ছে জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম এবং জিশান আলম। এই তিনজনকে প্রেক্ষাপটে আনার জন্য তাদের যদি আমি ঘরোয়া ক্রিকেটটা একটু পর্যালোচনা করি যে তাদের কি অবস্থা ঘরোয়াতে, একদম শুরু থেকে যদি আসি আমি, সেখানে জিশান আলম, তার কথায় যদি আসি আমরা, জিশান আলমের সেই একদম শুরুর দিকে আমি বলবো যে তাকে আমার দেখাই হয়েছিল সেই NCL T20টা দিয়ে, এবং সেই NCL-এ আমি কমেন্ট্রি করেছিলাম। সো সেই NCL T20-তে তিনি 7টা ম্যাচ খেলেছেন সিলেটের হয়ে, এবং 281 রান করেছেন তিনি সেই 7টা ম্যাচে।
উইথ আ স্ট্রাইক রেট অফ 159, 159 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 22টা ছক্কাও হাঁকিয়েছেন। টুর্নামেন্ট শুরু করেছিলেন তিনি দুর্দান্ত একটা 100 দিয়ে। অবশ্যই আমি যদি তার বিপিএলের পরিসংখ্যানে আসি, খুব একটা ভালো বিপিএল তার কাটেনি। 9টা ম্যাচ খেলেছেন তিনি রাজশাহীর হয়ে, 128 রানই করতে পেরেছেন মাত্র 124 স্ট্রাইক রেটে। একটা হাইয়েস্ট স্কোর বোধহয় ছিল 30 আপ, সেখানে ছক্কা হাঁকিয়েছেন 8টা। এবারে আমি যদি তার ইউথ ওডিআইয়ের দিকে তাকাই, সেখানে কিন্তু একটা আশ্চর্যজনক একটা পরিসংখ্যান অপেক্ষা করছে। 18টা ম্যাচ তিনি খেলেছেন ইউথ ওডিআইতে, 414 রান করেছেন, ইটস ফাইন। 15টা ছক্কা হাঁকিয়েছেন, কিন্তু স্ট্রাইক রেটটা আপনি যদি দেখেন খেয়াল করে 133, অর্থাৎ টি-20-র মেজাজে তিনি কিন্তু ওডিআইতেও খেলেছেন। সো তার মধ্যে কিন্তু ওই ইন্টেন্টটা আছে, যে ইন্টেন্টটা আমরা খুঁজে বেড়াই সবসময় একজন ব্যাটারের দিকে। এবারে আমি যদি জিশান আলমের কাছ থেকে ঘুরে গিয়ে একটু জাওয়াদ আবরারের দিকে যাই, আরেকজন পার্সপেক্টিভ দুর্দান্ত ডানহাতি ব্যাটার। এই মুহূর্তে তিনি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশকে নেতৃদেশীয় সিরিজে তিনি খেলছেন। সো সেদিকে যদি তাকাই আমি, তিনি কিন্তু সেখানে ইউথ ওডিআইতে 15টা ম্যাচ খেলেছেন, 660 রান করেছেন, 29টা ছক্কা এখন পর্যন্ত হাঁকিয়েছেন 15টা ম্যাচে। বাট লুক এট দ্য স্ট্রাইক রেট, 106 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। সো ওডিআইতেও তিনি কিন্তু চালিয়ে খেলতে জানেন নিঃসন্দেহে। এনসিএল টি-20-র দিকে যদি তাকাই, 3টা ম্যাচে খেলতে পেরেছেন মাত্র ঢাকার হয়ে, 105 রান করেছেন, 60টা ছক্কা হাঁকিয়েছেন 3টা ম্যাচে, মনে রাখবেন অবশ্যই। এবং স্ট্রাইক রেটটা 142 তার। সো জাওয়াদ আবরারের হাতেও কিন্তু অবশ্যই শট আছে, সেক্ষেত্রে বলাই যায়। এবং আমি যেই ইউথ ওডিআর কথা বলছিলাম, সেখানে শ্রীলঙ্কান আন্ডার-19 দলের বিপক্ষে তিনি 2টো সেঞ্চুরি হাঁকিয়েছেন, 302 রান করেছিলেন 6 ম্যাচে, 103 স্ট্রাইক রেটে সেই ওডিআইতেও অবশ্যই। এবং যে 3টা ম্যাচ খেলেছেন তিনি সাউথ আফ্রিকা ইউথ ওডিআইয়ের বিপক্ষে, মানে ওডিআইতে, সেখানে কিন্তু হাইস্ট রান গেটার ছিলেন তিনি। 195 রান করেছেন 3টা ম্যাচে, 113 স্ট্রাইক রেটে। এবং জিম্বাবুয়ের সাথে যেই ম্যাচটাতে লো স্কোরিং ম্যাচ হয়েছিল, সেই লো স্কোরিং ম্যাচেও কিন্তু তিনি 9 বলে 20 রান করেছেন। অর্থাৎ সেই যে ইন্টেন্টটার কথা বলছিলাম, সেটা কিন্তু তার আছে। বিপিএলটা ভালো কাটেনি তার, মাত্র একটা ম্যাচে খেলেছেন তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে, মাত্র 2 রান করেছেন। আপনি যদি আমাকে বলেন এই 3 জনের আরেকজনের কথা বলছি, আজিজুল হাকিম তামিম, ইয়েস, চ্যাম্পিয়ন কাস্টমার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আন্ডার-19 এশিয়া কাপ উইনিং ক্যাপ্টেন, এই গত ডিসেম্বর 2024-এ ভারতকে সেই ফাইনালে হারিয়ে আজিজুল হাকিম তিনি কিন্তু আন্ডার-19 এশিয়া কাপটা জিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন একটা আইসিসি মানে এশিয়ান একটা কাপ জেতায়। অবশ্যই তিনি মোরলেস 3 এবং 4 নম্বরে ব্যাট করেন, ওপেনিংয়ে তিনি ব্যাট করেন না। ওপেনিংয়ে দুটা বা 3টা ম্যাচ খেলেছেন তিনি এখন পর্যন্ত। সো 3-4-এ নেমে তিনি কিন্তু একজন হ্যান্ডি অফ স্পিনারও বটে, সে কথায় পরে আসছি। এনসিএলে যদি আমি তাকাই, 9টা ম্যাচ তিনি খেলেছেন, 237 রান করেছেন উইথ আ স্ট্রাইক রেট অফ 137, 137 স্ট্রাইক রেটে, 16টা ছক্কা তিনি কিন্তু হাঁকিয়েছেন এই 9টা ম্যাচে। সো বুঝতেই পারছেন দুর্দান্ত একটা এনসিএল গেছে। ইউথ ওডিআইতেও যদি আমি আসি, 15টা ম্যাচে 630 রান, 21টা ছক্কা তিনি হাঁকিয়েছেন, ভালো একটা স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন 100-র উপরে, এবং 15টা কিন্তু উইকেট নিয়েছেন তার সেই অফ স্পিনটা দিয়ে। সো বুঝতেই পারছেন আমার ইঙ্গিতটা কোন দিকে, সেখানে যে একটা ভালো প্রপার অলরাউন্ডারের দিকে কিন্তু আমরা একটু হেড করতে পারি। রংপুর রাইডার্সের পক্ষ হয়ে তিনি বিপিএল খেলেছেন, 4টা ম্যাচ খেলেছেন, মাত্র 5 রান করেছেন, একদমই ভালো যায়নি সেখানে তার সেই জায়গাটা। বাট এনসিএলে খুলনা ডিভিশনের হয়ে তিনি যেই ম্যাচগুলো খেলেছেন, সেখানে আজিজুল হাকিমের তামিমের মানে বাঁহাতি ব্যাটার যেহেতু, তার মানে আমি ইসাম ভাইয়ের সাথে কমেন্ট্রি করছিলাম, ক্রিকেট ফর করেসপন্ডেন্ট মোহাম্মদ ইসাম তিনি ছিলেন, এবং তিনি এবং আমি মিলে দেখলাম যে তার ব্যাটিংয়ের সাথে যুবরাজ সিংয়ের ব্যাক লিফটের এবং সেই ব্যাট সুইংয়ের দুর্দান্ত একটা মিল পাওয়া যায় আজিজুল হাকিম তামিমের। সো আপনি যদি আমাকে বলেন যে এই 3জন পার্সপেক্টিভ, মানে এই 3জন প্রসপেক্টিভ ওপেনার আমার কাছে আছে, এবং আমি যদি বড় মঞ্চের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তারা কিন্তু অলরেডি বড় মঞ্চে পরীক্ষিত। এবং আমাকে যদি পার্সোনালি আপনি জিজ্ঞেস করেন, আমার ভোটটা এক্ষেত্রে আজিজুল হাকিম তামিমের পক্ষেই যাবে। 3-4-এ ব্যাট করতে পারেন, নাম্বার 3 পজিশন, ওপেনিংয়েও আপনি নামাতে পারেন তাকে, বড় মঞ্চে খেলার তার অভিজ্ঞতা আছে, এশিয়া কাপ উইনিং ক্যাপ্টেন তিনি। সো কোনো এশিয়া কাপে কিভাবে ক্যাপ্টেন্সি করতে হয় বা কিভাবে
পেছন থেকেও কিন্তু কৌশল সাজাতে হয় বা 2-3টা পরিকল্পনা বলতে হয়, সেটা তার ভালোই জানা আছে। সাথে তার অফ ব্রেকটাও কিন্তু বেশ কার্যকরী। সেই অফ ব্রেকে আমি শোয়েব মালিকের মতো বোলিং অ্যাকশনের মিল পাচ্ছিলাম অনেকটা। সো সব কিছু মিলিয়ে আমি বলবো আমাদের কিন্তু প্রসপেক্টিভ ওপেনার্স আছে, ব্যাকআপ প্লেয়ারও আছে। সো আপনি যদি নাইম শেখকে দলে নাও রাখতে চান, আপনি অবশ্যই আজিজুল হাকিম তামিমের মতো একজন তরুণকে এশিয়া কাপের মঞ্চে একটু বাজিয়ে দেখতে পারেন। বিকজ আপনি যতদিন না পর্যন্ত প্লেয়ারদেরকে সে সুযোগটা দেবেন, তারা কিন্তু ওইভাবে ব্লুম করবে না অবশ্যই। এবং এই ব্যাচটা থেকে আমি মনে করি যে অ্যাটলিস্ট একজন এশিয়া কাপের দলে বা সেই ওপেনিং বা 3-4 পজিশনে ডাক পাওয়ার মতো সেখানে তারা সেই মঞ্চটা ডিজার্ভ করে। আপনার কি মনে হয় এই 3জন ইয়াংস্টার থেকে আপনার কাকে বেশি পছন্দ, এবং আপনার কি মনে হয় যে এশিয়া কাপের মঞ্চে একজন আনকোরা ব্যাটারকে কি দলে নেওয়া উচিত একটু ভরকে দিতে প্রতিপক্ষকে? জানিয়ে দেবেন সেটা ওয়ার্ড দ্য পিচের কমেন্ট বক্সে।